কলকাতার এক গরিব বস্তিতে হরিপদ নামের একজন ব্যক্তি থাকত, যার সংসারে ছিল তার মা সরস্বতী, তার স্ত্রী শিউলি আর তাদের এক মেয়ে অনন্যা। হরিপদ তার পরিবার নিয়ে সেই গরিব বস্তিতে থাকত, কিন্তু হরিপদের হৃদয়ে দয়া আর সহানুভূতি ভরা ছিল। সে সবসময় অন্যের উপকার করত, এমনকি তার জন্য নিজের ক্ষতিও মেনে নিত, কিন্তু অন্যের মঙ্গল যাতে হয় সেটাই তার কাছে বড় কথা ছিল। এদিকে তার স্ত্রী শিউলি প্রায়ই হরিপদকে এইসব নিয়ে বকাবকি করত। শিউলি বলত, তুমি এসব কাজ বন্ধ করো, আমাদেরও তো একটা মেয়ে আছে, ওকে পড়াশোনা শেখাতে হবে, ওকে মানুষ করতে হবে, ভালোভাবে বিয়ে দিতে হবে, আর তুমি শুধু অন্যের জন্য ভেবেই চলেছ। কিন্তু হরিপদ হেসেই সব দুঃখ কষ্ট মেনে নিত। তার মা সরস্বতীর স্বাস্থ্যের অবস্থাও খুবই খারাপ ছিল। হরিপদ রোজ অটো চালিয়ে কিছু টাকা রোজগার করত, আর শিউলি অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে সংসারের হাল ধরত। দুঃখ কষ্ট থাকলেও তাদের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। সব রকম বিপদ সত্ত্বেও পরিবারের মধ্যে মনের মিল ছিল, একে অন্যকে ভালোবেসে পাশে থাকত সবাই। একদিন সকালে হরিপদ যখন অটো নিয়ে বেরোতে যাচ্ছিল, তখন তার মেয়ে অনন্যা, যার বয়স মাত্র ৮ বছর, স্কুলে যাওয়ার আগে দৌড়ে এসে বাবার সামনে দাঁড়াল। সে বাবার কপালে হাত রাখল আর বলল, বাবা, তোমার জ্বর আছে না? এই নাও, এই ওষুধ খেয়ে নাও। ছোট ছোট পুঁটলি বানিয়ে রেখেছিল সে, কে জানে এর মধ্যে কি ছিল। এই দৃশ্য দেখে হরিপদ হেসে ফেলল আর বলল, কি হলো অনন্যা, তুমি এভাবে কেন করছো? তখন অনন্যা বলল, বাবা, আমি যখন অসুস্থ হই তখন তো তুমিই আমাকে ওষুধ খাইয়ে দাও, তাই না? এখন তুমি অসুস্থ, তাই আমি তোমাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও বাবা। অনন্যা বাবাকে বলল, আমি বড় হয়ে ডাক্তার হব, আর এই ওষুধগুলো আমার, তোমাকে খেতেই হবে, কারণ তোমার জ্বর হয়েছে। মানে ছোট্ট অনন্যা তার বাবার সাথে খেলছিল, আর এই দৃশ্য দেখে হরিপদের চোখে জল চলে এলো। কারণ সে ভালো করেই জানত ডাক্তার হওয়া কোনো সহজ ব্যাপার নয়, ডাক্তার হতে গেলে কত টাকা পয়সা লাগে সেটা সে জানত, আর এত টাকা সে কিভাবে জোগাড় করবে এই চিন্তায় তার চোখ ভিজে গেল। কিন্তু তারপর সে তার মেয়েকে বলল, আচ্ছা অনন্যা, আমি ওষুধ খেয়ে নেব আর একদম ঠিক হয়ে যাব। এখন তুই স্কুলের জন্য তৈরি হ, আর আমাকে অটোতে যেতে হবে। এভাবে বলে হরিপদ তার অটো নিয়ে বেরিয়ে গেল। কিন্তু সারা দিন তার মাথায় ঘুরতে লাগল, কিভাবে আমি আমার মেয়েকে ডাক্তার বানাবো? আমাকে কিছু একটা করতেই হবে, যত কষ্টই হোক আমি ওকে ডাক্তার বানাবই। সারাদিন অটো চালিয়ে হাড়ভাঙা খাটুনি করে সে সন্ধ্যায় বাড়ি ফিরল। বাড়ি এসে একটু আরাম করতে করতে সে শিউলিকে এই কথাগুলো বলল। হরিপদের কথা শুনে শিউলি বলল, এতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমরা কোথা থেকে আনব? তখন হরিপদ বলল, যে কোনো উপায়ে হোক আমি এত টাকা জোগাড় করবই, আমার অনন্যাকে ডাক্তার বানাতেই হবে। শিউলি আবার বলল, শুনো, মায়েরও তো চিকিৎসা চলছে, তার ওপর আবার মেয়েকে ডাক্তার বানানোর কথা ভাবছ, এটা খুবই কঠিন হবে। তবুও হরিপদ মুচকি হেসে বলল, কিছু নয়, আর আরাম করতে করতে শুয়ে পড়ল। ধীরে ধীরে সন্ধ্যা কেটে গেল। পরের দিন নতুন ভোরের সঙ্গে নতুন আশা নিয়ে হরিপদ আবার তার অটো নিয়ে বেরিয়ে গেল। সারা দিন অমানসিক খাটুনি করে সে চেষ্টা চালিয়ে যেতে লাগল মেয়ের স্বপ্ন পূরণের জন্য। ধীরে ধীরে এভাবে কিছু সময় কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা হরিপদ যখন অটো নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হয়ে গেল। তখন তার মনে পড়ে গেল শিউলির বলা একটা কথা। শিউলি প্রায়ই বলত, শোনো, যখনই আবহাওয়া খারাপ হবে তখন সোজা বাড়ি চলে এসো, কোথাও আর দাঁড়াবে না। এই কথা মনে করেই হরিপদ তাড়াতাড়ি তার অটো স্টার্ট করল আর সোজা বাড়ির দিকে রওনা দিল। ফেরার পথে এক জায়গায় রাস্তাটা ফাঁকা ছিল, সেখানে বেশি কোনো বিল্ডিং ছিল না, ভিড়ও একেবারে কম। ঠিক সেই জায়গা দিয়ে হরিপদ যখন অটো নিয়ে যাচ্ছিল, তখন তার অটো লাইটের সামনে হঠাৎ এক মহিলা পড়ল। প্রবল বৃষ্টিতে ভিজে একদম কাকের মতো অবস্থা, আর সারা শরীর কাদামাখা। মহিলা বুক চেপে ধরে দাঁড়িয়েছিল, আর হরিপদের অটো দেখেই হাত নাড়ল। প্রথমে হরিপদের মনে হল কোনো বিপদে না পড়ি, কিন্তু ওর মুখের কষ্টের ছাপ দেখে সে আর দেরি করল না, অটো থামিয়ে দিল। অটো থামতেই মহিলা তাড়াতাড়ি গিয়ে অটোয় উঠে বসল আর বলল, ভাইয়া, দয়া করে আমাকে একদম কোনো একটা হাসপাতালে নিয়ে চলুন, আমার বুকে খুব ব্যথা করছে, খুবই জরুরি।
এই কথা শুনে হরিপদ তাকে বসতে বলল আর নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে ছুটল। কাছাকাছি প্রায় 1.5-2 কিলোমিটার দূরে একটা হাসপাতাল ছিল, সেদিকেই সে নিয়ে যাচ্ছিল। রাস্তায় বারবার সে মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছিল, ম্যাডাম, কি হয়েছে আপনাকে? মহিলা তখন শুধু বলছিল, আপনি তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দিন, আমার চিকিৎসা খুব দরকার। অবশেষে হরিপদ অনেক কষ্টে সেই মহিলাকে হাসপাতালের গেটের কাছে পৌঁছে দিল। পৌঁছেই ডাক্তার আর হাসপাতালের লোকজনকে ডাকল, স্ট্রেচার আনিয়ে দিল। আর মহিলা স্ট্রেচারে শুয়ে ভেতরে যাওয়ার সময় বলল, ভাইয়া, এখন তো আমার কাছে কোনো টাকা নেই, পার্স গাড়িতে পড়ে গেছে, আমি আপনাকে পরে টাকা দিয়ে দেব, আপনি এখন যেতে পারেন। এই কথা শুনে হরিপদ বলল, কোনো কথা নয় ম্যাডাম, আপনি আগে ভালো করে চিকিৎসা নিন, আমার কোনো টাকার দরকার নেই। এই কথা বলে হরিপদ আবার তার অটো নিয়ে বাড়ির দিকে চলে এলো। বাড়ি এসে সে সব ঘটনা শিউলি আর সরস্বতীকে বলল। সব শুনে শিউলি বলল, তুমি তো এইভাবে করতে থাকো, অন্যের জন্য ফ্রি সার্ভিস দাও, আর স্বপ্ন দেখো মেয়েকে ডাক্তার বানাবে। এইভাবে যদি সব টাকা পয়সা ভালো মানুষের মতো ছড়িয়ে দাও, তাহলে কিভাবে অনন্যা ডাক্তার হবে বলো তো? শিউলির কথা শুনে হরিপদ হেসে ফেলল আর বলল, শিউলি, তুমি সবসময় অযথাই কথা বলো। কেউ বিপদে পড়লে, কারো জীবন মরণ নিয়ে লড়াই চললে, তখন আমরা সুযোগ খুঁজব। এটা কি ঠিক? আরে যা টাকা গেছে, যা ঈশ্বর দেখবেন, ভালোই হবে। ওই বেচারির সাহায্য হয়েই গেছে, এটুকুই অনেক। আর হরিপদ বলল, যদি আমরা সবাই এভাবে মানুষের বিপদে সাহায্য করি, তবে অন্যের আশীর্বাদেই তো আমাদের অনন্যা একদিন ডাক্তার হতে পারবে। এই কথা শুনে শিউলি আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। কিন্তু ওখানেই হরিপদের মা সরস্বতী তাকে আশীর্বাদ দেয় আর বলে, বাবা, খুব ভালো কাজ করেছিস, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে, যা হোক না কেন। এই কথা শুনে হরিপদের মন বড় খুশি হয়ে ওঠে। কিন্তু এর পরেও শিউলি কিছুতেই থামে না। স্বামী স্ত্রী যখন একটু আরাম করছিল, তখন আবার শিউলি তাকে বুঝিয়ে বলতে থাকে। হরিপদ বারবার তাকে বোঝাতে চেষ্টা করে সব ঠিক হয়ে যাবে, মানুষের ভালো করলে ভালোই ফেরত আসে। কিন্তু শিউলি কিছুতেই মানতে চায় না। শেষে হরিপদ রাগের চোটে চিৎকার করে বসে, আর তারপর প্রায় 3 দিন ধরে দুজনের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। দুজনেই একে অপরের ওপর অভিমান করে চুপ করে থাকে। 3 দিন পর ধীরে ধীরে আবার তাদের কথা বলা শুরু হয়, রাগ অভিমান দূর হয়, আর সংসার আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। দিনগুলো আবার স্বাভাবিক ছন্দে কাটতে থাকে। হরিপদ, শিউলি, সরস্বতী আর অনন্যা নিজেদের মতো করে তাদের জীবন চালিয়ে নিচ্ছিল। এইভাবে প্রায় 10 দিন কেটে যায় সেই ঘটনার পর। ঠিক 10 দিন পর হঠাৎ এক সকালে হরিপদের দরজার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। তখন হরিপদের পুরো পরিবার ঘরের ভেতরেই ছিল। সেই বড় গাড়ি থেকে প্রায় 3-4 জন লোক নেমে আসে, তাদের পরনে ঝকঝকে ভালো জামাকাপড়। ওরা সোজা গিয়ে হরিপদের বাড়িতে ঢুকে পড়ে আর বলে, আপনারই নাম হরিপদ তো? হরিপদ উত্তর দেয়, হ্যাঁ ভাই, আমারই নাম হরিপদ, বলুন কাকে খুঁজছেন? তখন ওরা বলে, দেখুন, আমাদের স্যারের অর্ডার আছে যে আপনাকে সম্মানের সাথে আমাদের সাথে নিয়ে যেতে হবে। স্যার আপনাকে দেখা করতে চাইছেন। এই কথা শুনে হরিপদ পুরোপুরি হতভম্ব হয়ে যায় আর ভাবে, কে স্যার? আর কেনই বা ওরা আমাকে ওদের সাথে নিয়ে যেতে চাইছে? সে একেবারে জিজ্ঞেস করে ফেলে, কে স্যার, আর উনি আমার সাথে কেন দেখা করতে চাইছেন? তখন ওরা জানায়, আমাদের স্যারের নাম রাহুল, উনি একজন বড় ডাক্তার। এই কথা শুনে হরিপদের তো মাথায় কিছুই ঢোকে না। সে বলে, ভাই, তোমরা না ভুল করে ফেলেছ তো, আমি কোনো রাহুল নামের লোককে চিনি না, উনি আমার সাথে কেন দেখা করতে চাইবেন? কিন্তু তখনই একজন বলে ওঠে, কোনো চিন্তা নেই ভাই, যদি ভুল হয়ে থাকে তাহলে একবার আমাদের সাথে চলুন, যদি উনি আপনাকে না চেনেন তাহলে আমরা আপনাকে ঠিক আগের মতো সম্মানের সাথে ফেরত দিয়ে যাব, কোনো সমস্যা হবে না। এই কথাগুলো শুনে হরিপদের স্ত্রী শিউলি একদম ভয় পেয়ে যায়। হঠাৎ সকালে এভাবে বড়লোক মানুষদের গাড়ি এসে দাঁড়িয়েছে, আর অটোওয়ালা হরিপদকে সাথে নিয়ে যেতে চাইছে। শিউলি তখন ওকে যেতে মানা করতে থাকে। কিন্তু হরিপদ হেসে বলে, কি হয়েছে শিউলি, এতে ভয়ের কি আছে? ওরা যদি নিয়ে যেতে চায় একবার দেখে আসি না, কোনো বড় ব্যাপার নয়। এরপর লোকগুলো বলে, ঠিক আছে স্যার, তাহলে আপনি আমাদের সাথে গাড়িতে আসুন। কিন্তু হরিপদ বলে, না ভাই, তোমরা গাড়িতে যাও, আমি আমার অটোতে তোমাদের পেছন পেছন যাচ্ছি।
লোকগুলো প্রথমে মানা করে বলে, স্যার আমাদের বলেছে গাড়িতে করে আপনাকে আনতে। কিন্তু হরিপদ কিছুতেই রাজি হয় না। শেষে ওর জেদের কাছে হেরে ওরা রাজি হয়ে যায়। তারপর হরিপদ সাধারণ জামাকাপড়েই নিজের অটোয় উঠে পড়ে, যেটা সে আজ সকালেই এখনও ঠিকমতো পরিষ্কারও করতে পারেনি, কারণ রোজ সকালে সে অটোটা ভালো করে মুছে তারপর বেরোয়। এবার সে গাড়ির পেছন পেছন অটো নিয়ে চলে। গাড়ি সামনে চলছে আর হরিপদ সতর্কভাবে অটোতে পেছন পেছন। তার মনেও ভয় হচ্ছিল যদি ওরা কোনো ভুল জায়গায় নিয়ে যায়, কোনো বিপদ হয়, তাহলে সে যেন অন্তত নিজের অটো নিয়ে ফিরতে পারে, পালিয়ে আসতে পারে। তাই সে আস্তে আস্তে গাড়ির পেছন পেছন চলে। ওরা একসময় গাড়ি নিয়ে একটা অভিজাত এলাকা, বড় বড় বাড়ি যেখানে সেখানে ঢুকে পড়ে। হরিপদ অটো নিয়ে ওদের পেছন পেছন যায়। ওখানে কোনো বিপদের গন্ধ ছিল না। যেমন সে ভেবেছিল তেমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নয়। ওরা একটা বড় বাংলোর সামনে গাড়ি থামিয়ে দেয় আর হরিপদও গিয়ে অটো দাঁড় করায়। তারপর লোকগুলো গাড়ি থেকে নেমে হরিপদকে বলে, চলুন স্যার, ভিতরে চলুন স্যার, আপনার জন্য অপেক্ষা করছেন। হরিপদ চোখ বড় বড় করে দেখে সেই বাংলোটা জীবনে কখনো স্বপ্নেও ভাবেনি এত বড় রাজকীয় বাড়ির ভিতর সে কোনোদিন ঢুকবে। বাড়ির সামনে বিশাল বাগান, ভিতরে পার্কের মতো আর কি অঢেল সৌন্দর্য। হরিপদ ধীরে ধীরে ভিতরে যায়। বাইরে হলঘরে বড় বড় সোফা রাখা। সেই সোফাতেই এক দম্পতি বসে আছেন, এক মহিলা আর একজন ভদ্রলোক। হরিপদ তাকিয়ে দেখেই চমকে ওঠে। সে দেখে যে এই মহিলা আর কেউ নয়, সেই মহিলা যাকে সে সেদিন রাতে বৃষ্টির মধ্যে কাদা মাখা অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিল। হরিপদ অবাক হয়ে বলে, ম্যাডাম, আপনি এখানে? মহিলা তখন মুচকি হেসে বলে, ভাইয়া, আমার নাম সরস্বতী, আর এই বাড়ি আমারই। তুমি এখন যে বাড়িতে ঢুকেছ এটা আমারই বাড়ি। এই কথা শুনে হরিপদের যেন নিজের কানকে বিশ্বাস হয় না। যে অবস্থায় সে সরস্বতীকে দেখেছিল সেটা দেখে তো কখনোই ভাবেনি যে উনি এমন রাজকীয় বাড়িতে থাকেন। সে ভেবেছিল হয়তো ওনার কাছে কিছু টাকা পয়সা আছে, কিন্তু এত বড় বাড়ি, এত অর্থবিত্ত, তা কল্পনাই করতে পারেনি। পাশেই বসেছিলেন তার স্বামী ডাক্তার রাহুল, যিনি এক বিশাল ডাক্তার আর তার অন্য শহরে নিজস্ব হাসপাতাল আছে। সেই হাসপাতালের বড় বড় সুযোগ সুবিধা দিয়েই ডাক্তার রাহুল বহু মানুষকে চিকিৎসা সেবা দেন। এবার হরিপদকে দেখেই রাহুল হাসিমুখে বলে, আসুন ভাই, বসুন, আপনাকে আমাদের বাড়িতে স্বাগতম। এই কথা শুনে হরিপদের তো হাত পা যেন অবশ হয়ে যায়। সে ধীরে ধীরে পা ফেলে গিয়ে সেই সোফায় বসে পড়ে যেটার দিকে রাহুল ইশারা করেছিল। তারপর রাহুল চা নাশতার জন্য লোক ডাকায়, কিন্তু হরিপদ হাতজোড় করে বলে, না স্যার, কষ্ট করবেন না, আসলে আমার অটোতে যেতে হবে। যদি আমি অটো নিয়ে বেরোতে না পারি তাহলে ঘরের খরচ চলবে কিভাবে? আমার ছোট ছোট অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে। তাই চা নাশতা না খেয়ে ফিরে যেতে চাই। এ কথা শুনে রাহুল হেসে বলে, কি ভাই, আমাদের চায়ে কি দোষ আছে নাকি? এক কাপ চাও খাবে না? হরিপদ তখন মৃদু হেসে বলে, না স্যার, এমন কিছু নয়, আমার সত্যি তাড়াহুড়ো আছে। ওপাশে বসে থাকা সরস্বতী তখন মুচকি হাসে আর তার স্বামীর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তারপর সরস্বতী নিজের ব্যাগ থেকে ৫,০০০ টাকার কয়েকটা নোট বের করে হরিপদের দিকে বাড়িয়ে দেয়। হরিপদ ওই ৫,০০০ টাকা দেখে সঙ্গে সঙ্গে হাতজোড় করে বলে ওঠে, ম্যাডাম, না না, আমি তো আপনাকে সাহায্য করেছিলাম, এর জন্য কোনো পুরস্কার নিতে চাই না। যদি সত্যি কিছু দিতে হয় তাহলে ওই ৩০ টাকা দিন, যা অটো ভাড়ার হিসেবে যেটুকু নিতাম হাসপাতাল পর্যন্ত ছেড়ে আসার জন্য। এর বেশি কিছু আমার দরকার নেই। এই কথা শুনে রাহুলও হেসে ফেলে আর পাশে সরস্বতীও হাসতে থাকে। সরস্বতী তার স্বামীর দিকে তাকিয়ে বলে, দেখেছ, আমি বলেছিলাম না ও খুব ভালো মানুষ। রাহুলও মাথা নেড়ে বলে, হ্যাঁ, একদম ঠিকই বলেছিলে, সত্যিই ভালো মানুষ। এইসব কথা হরিপদের মাথার ওপর দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ বলে ওঠে, আপনারা কেন এসব করছেন? আমার সময় নষ্ট হচ্ছে, আমাকে যেতে দিন। তখন সরস্বতী শান্ত গলায় বলে, ভাইয়া, তুমি যে রাতে আমাকে সাহায্য করেছিলে তার জন্য আমিও তোমাকে কিছু ফিরিয়ে দিতে চাই। সেই রাতে আমার পাশে কেউ ছিল না। যদি তুমি সময়মতো না এসে অটোতে না তুলতে তাহলে খুব বড় বিপদ হয়ে যেত। আমার স্বামী রাহুল তখন ওনার হাসপাতালেই ছিলেন, আর আমি এক বন্ধুর পার্টিতে গিয়েছিলাম। হঠাৎ আমার বুকে ব্যথা শুরু হলো, আর সরস্বতী বলতে শুরু করে, আমি যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন রাস্তায় একটা গর্তে গাড়ি ফেঁসে গেল। তখন ভাবলাম কোনো ব্যাপার না,
হাসপাতাল তো বেশি দূরে নয়, এখান থেকে মেইন রোডে চলে যাই, সেখান থেকে কোনো গাড়ি বা অটো পেয়ে যাব, সোজা হাসপাতালে পৌঁছে যাব। এই ভেবে গাড়ি ছেড়ে প্রায় 500 মিটার হেঁটে মেইন রোড পর্যন্ত গেলাম। কিন্তু মেইন রোডে গিয়ে দাঁড়ানোর পরও অনেকক্ষণ পর্যন্ত কোনো সওয়ারি পেলাম না। তখন বুকে ব্যথা আরও বেড়ে যাচ্ছিল। ওখানে দাঁড়িয়ে আমি বারবার গাড়ির কথা ভাবছিলাম, কারণ আমার ফোন আর পার্স সবই গাড়িতে ফেলে এসেছিলাম, তাই কাউকে ফোন করে ডাকারও উপায় ছিল না। অনেকক্ষণ পর যখন তুমি অটো নিয়ে আসছিলে, তখন আমার ব্যথা এমন অবস্থায় পৌঁছেছিল যে দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময়েই তুমি আমাকে দেখে অটো থামালে আর হাসপাতালে পৌঁছে দিলে, তাতেই আমার প্রাণ বাঁচল। তাই ভাইয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ, বদলে আমরা তোমার সামান্য কিছু সাহায্য তো করতেই পারি। এবার হরিপদ কাঁপা গলায় বলে, আপনারা কিভাবে আমার সাহায্য করবেন বলুন তো। তখন রাহুল হেসে বলে, দেখো ভাই, প্রথমেই আমি চাই তোমার মেয়ের ভালোভাবে পড়াশোনা হোক, যেন ও একদিন ডাক্তার হতে পারে, কারণ এটা তো তোমার স্বপ্ন, তাই না? এই কথা শুনে হরিপদ একেবারে স্তব্ধ হয়ে যায়। তখন সরস্বতী বলে ওঠে, আর দ্বিতীয়ত আমরা চাই তোমার মা, সরস্বতী মা যিনি এত অসুস্থ, ওনার চিকিৎসা আমাদের হাসপাতালেই হবে। কোনো খরচ তোমাকে বহন করতে হবে না, কারণ যদি তুমি সেদিন সময়মতো না পৌঁছাতে, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। এই কথা শুনে হরিপদের চোখ আরও বড় হয়ে যায়। তখন রাহুল আবার বলে, এছাড়াও আমরা চাই তোমাকে একটা ভালো চাকরি দিতে, যাতে তোমার ছোট ছোট স্বপ্নগুলো তুমি সহজেই পূরণ করতে পারো, কোনো কষ্ট আর তোমাকে পেতে হবে না। সব শুনে হরিপদ যেন কোনো কথা খুঁজে পায় না। এত কথা ও জানল কিভাবে? তখন সে হঠাৎ বলে, কিন্তু স্যার, আপনাদের আমার এসব সবকিছু জানার উপায় কিভাবে হলো? রাহুল হেসে ফেলে আর বলে, ভাই, যেদিন তুমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে, সেদিন ওখান থেকে উনি আমাকে ফোন করিয়েছিল। তারপর আমি হাসপাতালের সিসিটিভি ফুটেজে তোমার অটোর নাম্বার দেখলাম, আর সেখান থেকেই তোমার ঠিকানা বের করলাম। আমরা আগে তোমার বাড়ি আর সবকিছু সম্পর্কে খোঁজ নিলাম। যখন জানলাম যে তুমি একেবারে গরিব বস্তিতে থাকো, তখন ঠিক করলাম তোমার পাশে দাঁড়াবো, আর তোমার সম্পর্কে পুরোপুরি তথ্য নিয়ে তারপরই তোমাকে ডেকেছি। হরিপদ তখনও বলতে থাকে, কিন্তু স্যার, এত কিছু কেন? রাহুল হেসে বলে, আমরা আগে তোমার লোভ পরীক্ষা করতে চেয়েছিলাম, সেই জন্যেই ওই 5,000 টাকা তোমাকে অফার করেছিলাম, কিন্তু তুমি তো সেটা নিতে চাওনি। তার মানে তুমি একদম সৎ আর নির্লোভ মানুষ। তাই এবার আমরা চাই তুমি আমাদের পার্সোনাল গাড়ি চালাও, আর এর জন্য আমরা তোমাকে ঠিক মতো বেতন দেব, তোমার পরিবারকে ভালো জীবন দেব, আর তোমার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন আজ থেকে আমাদের স্বপ্ন। এই কথা শুনে হরিপদের চোখ ভিজে যায়। সে এক ঝটকায় হাতজোড় করে বলে ওঠে, স্যার, আপনারা যা দিচ্ছেন স্বপ্নেও ভাবিনি। তখন সরস্বতী ওর হাত দুটো ধরে বলে, ভাইয়া, এটা তোমার বড় উপকার। তুমি না থাকলে আজ আমার ছোট ছোট বাচ্চারা তাদের মাকে হারাতো। তুমি আমাদের কাছে দেবদূত এর মতো এসে দাঁড়িয়েছিলে। রাহুলও হরিপদের দিকে তাকিয়ে বলে, আজ থেকে তুমি আমাদেরই পরিবারের অংশ, আর আমাদের এখানে তোমার জন্য চাকরি থাকবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। ডাক্তার রাহুল হরিপদকে বলে, দেখো ভাই, এখন থেকে তুমি তোমার অটো বেচে দিতে পারো, কারণ তোমাকে আর অটো চালাতে হবে না। তুমি আজীবন আমার সাথেই থাকবে। আমি তোমাকে ভালো চাকরি দেব, আর তোমার পুরো পরিবারের দায়িত্বও আমি নেব। এতে কোনো উপকারের প্রশ্নই ওঠে না, কারণ তুমি যে পরিশ্রম করবে তারই তুমি ফল পাবে। এরপর ডাক্তার রাহুল নিজের টাকায় অনন্যার জন্য শহরের এক নামী স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই সাথে হরিপদের মা সরস্বতীকে নিজের হাসপাতালে ভর্তি করিয়ে দেয়, কারণ সে তো এক বড় ডাক্তার, ফলে মার চিকিৎসা একদম সঠিকভাবে হতে থাকে। অনন্যাও ভালো স্কুলে পড়াশোনা করতে শুরু করে। এদিকে হরিপদ রাহুল সাহেবের বাড়িতেই চাকরি করতে থাকে। ডাক্তার সাহেব ওর জন্য নিজের সার্ভেন্ট কোয়ার্টারটাও দিয়ে দেয়, যা ওরই বিশাল বাগানবাড়ির ভেতরে, আর সেটাও বেশ আরামদায়কভাবে সাজানো। হরিপদ এরপর তার পুরো পরিবার নিয়ে সেই বাড়িতেই থাকতে শুরু করে। নতুন বাড়ি, নতুন পরিবেশ। শিউলি নতুন নতুন জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। ফ্রিজ, এলইডি টিভি, নরম বিছানা, সুন্দর সোফা আর বাড়ির ছোট্ট গার্ডেন, এসব দেখে সে একদম স্তব্ধ। তখন শিউলি হরিপদের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে যায় আর বলে, আমাকে মাফ করে দাও। সেই রাতে তোমাকে যা যা কটু কথা বলেছিলাম সব ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। হরিপদ হেসে বলে, আর তা নিয়ে ভেবো না শিউলি,
যা হবার হয়ে গেছে, এখন ভালোভাবে থাকো, এই সবই আমাদের নতুন জীবন। এইভাবে হরিপদ আর শিউলি সুখে সংসার করতে থাকে। কয়েকদিনের মধ্যেই মা সরস্বতী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, আর হরিপদ আর ওর পরিবারের সাথে সেই বাড়িতেই থাকতে থাকেন। মা হেসে বলেন, দেখলি তো রে, ভালো কাজের ফল একদিন ঠিকই পাওয়া যায়, শুধু সময় লাগে। ইতিমধ্যেই অনন্যা দারুণ খুশি, কারণ ওর স্বপ্নের উড়ান যেন নতুনভাবে ডানা মেলেছে। নতুন স্কুলের পরিবেশও দারুণ, যেখানে ওর বুদ্ধি বুঝে ওকে নতুনভাবে পড়ানো হয়, আর ওর স্বপ্ন একদিন ডাক্তার হওয়ার দিকে এগোতে থাকে। এখন অনন্যা একাদশ শ্রেণীতে পড়ছে, আর হরিপদ এখনও ডাক্তার রাহুল আর সরস্বতীর বাড়িতে সততা আর পরিশ্রম দিয়ে কাজ করে। তার মনে কোনো লোভ নেই, সে একদম নিঃস্বার্থভাবে রাহুল বাবু আর সরস্বতী ম্যাডামের সেবা করে যায়। আর কোনো সমস্যা ওদের জীবনে আর আসে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এই গল্প থেকে যদি ভালো লাগে তাহলে জানিও। আর মনে রেখো, গল্পগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন তোমরা কোনো না কোনো শিক্ষা নিতে পারো আর নিজের জীবনে প্রয়োগ করতে পারো। দেখা হবে পরের গল্পে নতুন কোনো অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।